নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে, বাকি দগ্ধরাও সংকটাপন্ন। ২২ জনের লাশ উদ্ধার। পুরনো ও অবৈধ পাইপলাইনে রাজধানী যেন বোমা, বিতরণ সংস্থার অপেশাদারী মনোভাব ও গাফিলতি স্বীকার প্রতিমন্ত্রীর। অর্ধেক কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি। শাহিনশার ছত্রছায়ায় ঘোড়াঘাটে জাহাঙ্গীরের রাজত্ব, ইউএনও হত্যা চেষ্টায় জড়িত থাকার দাবি স্থানীয়দের। ওয়াহিদার অবস্থার উন্নতি হলেও কাজ করছে না ডান পাশ। নৌকার টিকিটে এমপি হতে মরিয়া রাজনৈতিক সম্পৃক্ততাহীন ব্যবসায়ী আমলারা। অনুপ্রবেশের শঙ্কায় তৃণমূল, যাচাই করেই প্রার্থী চূড়ান্ত বলছে দল। এবং আবারও অস্থির পেঁয়াজের বাজার, কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। আমদানি কমায় কারণ, দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে ২৪ জনই মারা গেছেন। আজ সকালে নতুন করে আরও ৩ জন মারা যান। এরা হলেন জুলহাস উদ্দিন, শামীম হাসান ও মোহাম্মদ আলী। এছাড়া রাতে দগ্ধ অবস্থায় মারা গেছেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক। এর আগে মসজিদের মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার হোসেন ও তার ছেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। এছাড়া এ ঘটনায় রাতে নারায়ণগঞ্জের স্থানীয় ফটো সাংবাদিক নাদিম হোসেনও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর কাছে হেরে যান। মৃত ২৪ জনের মধ্যে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১৩ জনের সবার অবস্থায় আশঙ্কাজনক। শরীরের অবস্থা মোটো হয়ে গেছে, আর চেনা যায় না ভাই, খালি কণ্ঠে চেনা যায়। কথা আমরা একটু বলতে পারে, ঠিক আছে। আমরা চিকিৎসা আল্লাহ পাক যদি আমাদেরকে রহম করে, তাহলে আমরা মনে করি আল্লাহ পাকের ইচ্ছে, সবকিছু আল্লাহর উপর ছাইড়ে দিচ্ছে। আল্লাহ আমার ছেলে আমার দেখতে দিব না, নাচেরা দেখবার দেয় না। কালকে ৮টা বাজে আইছি, রাত্রে আমার দেখাইছে, আর আগে আগে ভিতরে ঢুয়ারি দেয় না। গেলে খেদায় দেয়, অবস্থা বেশি একটা ভালো না। রাত্রে কথা বলছে, এখন আর কথা বলে না। কথা বলছে, এখন আর কথা বলে না। এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ এমদাদ, স্বজনরা যে শঙ্কার মধ্যে রয়েছেন সেই শঙ্কায় কিন্তু কিছুক্ষণ পরপর ঘটছে। ১ ঘন্টার বিরতি দিয়ে আরও একজন মারা গেলেন কিছুক্ষণ আগে, মোহাম্মদ আলী নামে, যার বয়স ৬৫ বছর। অর্থাৎ এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪, বাকি থাকলো আর মাত্র ১৩ জন। মোট ৩৭ জন দগ্ধ হয়েছিলেন। সেই ৩৭ জনের মধ্যে ইতিমধ্যেই ২৪ জন মারা গিয়েছেন নারায়ণগঞ্জের যে তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজের ঘটনায়, যে এসি বিস্ফোরণ হয়েছে সেই ঘটনায়। আমি আপনাকে গতকাল থেকেই বলছিলাম, সকাল থেকেও বলছিলাম যে আসলে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে, ক্রমেই বেড়ে চলেছে, এবং প্রত্যেকটি স্বজন কিন্তু একটি অজানা শঙ্কার মধ্যে রয়েছেন যে কখন যেন এই যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিলে তার প্রিয়জন, প্রিয় মুখ, স্বজনের নামটি উঠে আসে, এবং সেটাই কিন্তু কিছুক্ষণ পর পর ঘটছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু এ পর্যন্ত মোট ৩ জন মারা গিয়েছে। এর আগে আপনি জানেন যে গত রাতেই কিন্তু সেই মসজিদে যিনি ইমাম মাওলানা আব্দুল হালিম, তিনি কিন্তু গতকাল রাতেই মারা গিয়েছেন। ইমাম এবং মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার হোসেন এবং তার ছেলে জুনায়েদ, তারাও কিন্তু গতকাল দিনের বেলায় মারা গিয়েছেন। এবং সকালে আরেকজন মারা গিয়েছেন নারায়ণগঞ্জ এলাকার স্থানীয় একজন ফটো সাংবাদিক নাদিম, সেখানকার একটা আইপিটিভিতে তিনি কাজ করতেন, তিনিও কিন্তু মারা গিয়েছেন ইতিমধ্যে সকালবেলা। তো সব মিলে কিন্তু মৃত্যুর যে মিছিল, মৃতের যে সংখ্যা, সেটি কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। সব ধরনের নানান চেষ্টা করবার পরেও, কারণ একটি মাত্র কারণ, প্রত্যেকটি মানুষ যারা এখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের শরীরের অনেক বড় একটি অংশ পুড়ে গিয়েছে। এবং সবচেয়ে যেটি এখানকার শঙ্কার বিষয়, সবচেয়ে আশঙ্কার বিষয়, যে প্রত্যেকের যেহেতু শ্বাসনালী পুড়ে গিয়েছে, শ্বাসনালী পুড়ে গেলে কিন্তু বাঁচার যে একদমই বাঁচার কোনো সময়ই থাকে না, সেটি কিন্তু হচ্ছে। সবাই মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢলে পড়ছেন। এখন যারা রয়েছেন স্বজনরা বলেছেন যে তাদের প্রত্যেকের অবস্থায় খুবই বেশি খারাপের দিকে রয়েছে। প্রত্যেকের শরীর দ্বিগুণ হারে মোটা হয়ে গিয়েছে, প্রত্যেকের মুখ
মোটা হয়ে গিয়েছে। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে এই যে 24 জন মারা গিয়েছেন এর মধ্যে ইতিমধ্যে 22 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, 2 জন রয়েছে, সে 2 জনকে হস্তান্তর করার জন্য নানান প্রক্রিয়া চলছে। আর আমি সর্বশেষে আপনাকে বলবো কিছুক্ষণের মধ্যে এখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আসার কথা রয়েছে। তিনি এসে এই বিষয়ে কোনো বক্তব্য দেন কিনা বা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখান কিনা, বা এই যে অনিয়মের প্রশ্ন উঠেছে সেই অনিয়ম তদন্ত করতে কোনো পদক্ষেপের কথা বলেন কিনা সেটি আমরা নিশ্চয়ই আপনাকে আবারও সরাসরি জানাবো তিনি আসবার পরে। তা আমার কাছে এই ছিল সবশেষ। ইমদাদ। মাহমুদ রাকিব যোগ দিয়েছিলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। এদিকে দুর্ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জের তল্লা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, জানেন যে গত পরশু রাতের যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই অগ্নিকাণ্ডে যে নিহত হয়েছেন যারা, তাদের মরদেহ 9টি মরদেহ কিন্তু এই নারায়ণগঞ্জ এলাকায় এসেছে এবং এরপরে তাদেরকে দাফন করা হচ্ছে 2টি স্থানীয় কবরস্থানে। এবং এই মাত্র একটি মরদেহ ইতিমধ্যে এই পশ্চিম তল্লা এলাকায় এসে পৌঁছেছে, যেটিকে তল্লা সবুজবাগ মাঠে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে হয়তো ওখানে একটা জানাজা হওয়ার কথা রয়েছে এবং তা কোথায় তাকে যা দাফন করা হবে সে বিষয়টি এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আপনারা জানেন যে গত পরশু রাতের যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এই বাইতুল সালাত জামে মসজিদে, সেই মসজিদের এই বিস্ফোরণের পরপরই কিন্তু এই এলাকাটিতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়, গ্যাস সংযোগ বন্ধ করে দেয় এবং সেই গ্যাস সংযোগ বন্ধ এখনো পর্যন্ত রয়েছে। গ্যাস সংযোগ বন্ধ রয়েছে গত 2 দিন যাবৎ। তো যেই কারণে গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে এলাকায় দুর্ভোগ তৈরি হয়েছে এবং সেই দুর্ভোগের চিত্র আপনাদেরকে আমরা যদি বলতে চাই সেটি হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে আমরা দেখেছি যে মাটির চুলা, কেউ লাকড়ি দিয়ে রান্না করছেন, কেউ পুরনো স্টোভ দিয়ে বা স্টোভ কিনে আনছেন, এমনকি আমরা সেটাও দেখেছি যে সিলিন্ডার এবং চুলা কিনে এনেছেন। তারা প্রতিটি ঘরে ঘরে রান্না করার চেষ্টা করছেন, অনেকে আবার না খেয়েও রয়েছেন, কেউ রান্নাও করতে পারছেন না, এমন একটি অবস্থায় বাইরে থেকে খাবার কিনে এনে খাচ্ছেন। আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন যে এই খাবার কিনে আনার ক্ষেত্রে বা যে দুর্ভোগের মধ্যে যারা পড়েছেন স্বল্পের মানুষই বেশিরভাগ এই এলাকাটিতে থাকেন এবং তাদের কিন্তু সামর্থ্যের একটি বিষয় থাকে যে কতক্ষণ তারা কিনে খাবেন বাইরে থেকে খাবার। সেই বিষয়টি যখন আমরা আলোচনা করি তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলী মোহাম্মদ আল মামুন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গ্যাস সংযোগটি বন্ধ করে রাখা আছে, লিকেজ রয়েছে এবং সেই লিক সংস্কারের জন্যই মূলত কিছুটা সময় তাদেরকে অপেক্ষা করতে হবে এবং কবে নাগাদ সেই সংস্কার করা হবে বা সে জানাতে পারেনি, যেহেতু এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেই কারণে তারা কোনো ঝুঁকি নিয়ে কাজ করতে চাচ্ছে না। তো কিছুটা সময় হয়তো তাদের আরও দিতে হবে এই সংস্কারের জন্য। এছাড়াও এখানে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, ডিপিডিসি তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ এখানে এসেছিলেন, তারা এটি তদন্ত করে গিয়েছেন, দেখেছেন। তো এই ছিল মোটামুটি নারায়ণগঞ্জ এলাকা থেকে বাইতুল সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনার সবশেষ খবর আমার কাছে। নারায়ণগঞ্জের তল্লা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। টকবকে 2 তরুণ পরিবারের হাল টেনে যাওয়া মায়ের শ্রান্তি দূর করার স্বপ্ন দেখত, কিন্তু নারায়ণগঞ্জের বাইতুল সালাত জামে মসজিদে গ্যাস লিকেজের আগুন নিভিয়ে দিয়েছে তাদের প্রাণের প্রদীপ। 2 ছেলেকে একসঙ্গে কেড়ে নিয়েছে একটি দুর্ঘটনা। হতভাগা সেই মায়ের দুঃসহ বেদনার গল্প উঠে এসেছে আহমেদ সালেহীনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। আমার বাবারা যদি কইতো আমার একবার মাগো মনটা ভালো লাগে না, দুয়ারটা আটকে আমি বাবাকে ঘরে নামাজ পড়তাম লইয়া। চোখের সামনে 2 ছেলে হারিয়ে স্বপ্ন পুড়ে ছাই। বাবারা কইতো মা তুমি লেখাপড়ার এতই আমি বলছি বাবা আমি গরিব ঘরের সন্তান, লেখাপড়া করতে চাইছি। বাবা কইছে এতগুলি মেয়া খালি বিদায় দিছে, এদিকে আমার একটা আশা তোকে আমি লেখাপড়াকে অনেক উচ্চ জায়গায় রাখবো। বড় ছেলে সাব্বির মৃত্যুর আগের দিন ডিগ্রি 2য় বর্ষের পরীক্ষার ফল হাতে পায়। 2য় বিভাগে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু চাকরি করে অভাগা মাকে একটু সুখে রাখার যে সংকল্প করেছিল তা থেকে গেল অধরাই। মেজো ভাই জোবায়েদ তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেও আগুনে ঝলসে ঢলে পড়ল মৃত্যুর কোলে। বাবাহীন 3 ভাইয়ের পরিবার চলতো মায়ের টিউশনির টাকাতেই। একদিন কেটে যাবে এই কষ্ট, এই আশাতেই পরিবারটি পাড়ি দিচ্ছিল কঠিন পথ। কিন্তু শুক্রবার রাতে বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে সাব্বির ও জোবায়েদের সঙ্গে ছাই হয়ে গেছে সবকিছুই। পরিবারের এমন দুর্দশায় মুছা যান স্বজনরাও, ভাষা হারিয়েছেন কথা বলারও।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কোনো আড্ডা দিত না, ভাতের দিনে ঘরে থাকতো, টিভি জিনি করতো। বড়রা দেখে মনে করে মাথা গুজে করে সালাম দেয়, মাঝার একটু নেই কইছে দাদি ভালো আছেন, আসসালাম আলাইকুম, এই পর্যন্তই। বাইরে কেউ সাথে বন্ধু বান্ধব নাই, আড্ডা নাই। শোকস্তব্ধ এলাকাবাসীও। পরনের জামা কাপড় আরেকজনের কাছে চাই আইনা দিছে, বাচ্চাটিরা পড়াইছে। যেই কষ্ট এই পারুলে করছে, ওর কষ্টে গাছে পাতা ঝরছে। অগ্নিকাণ্ডে এমন হতাহতের ঘটনায় যারা দায়ী তাদের বিচার দাবি করেছেন নারায়ণগঞ্জবাসী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একে তো 50 বছরের পুরনো গ্যাস পাইপলাইন, তার উপর বিতরণ সংস্থাগুলোর অপেশাদার মনোভাব আর গাফিলতিতেই বারবার দুর্ঘটনা, মানুষ মারা যাচ্ছেন বলে মনে করেন জ্বালানি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা। তিতাস জানিয়েছে শিগগিরই শুরু হবে পুরনো পাইপলাইন পরিবর্তনের কাজ। আর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন অধিকতর তদন্তে নেমেছে সরকার। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম এই মেগাসিটিতে প্রায় 28 লাখের বেশি সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। পাইপলাইনের জটিলতায় যেমন গ্যাসের স্বল্প চাপের সমস্যা থাকে, তেমনি লাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। সবশেষ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাও তারই বড় দৃষ্টান্ত। রাজধানীতে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো ও অবৈধ দুপ্রকার পাইপলাইনই ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী। তিতাসের কার্যক্রমে যথেষ্ট অবহেলা এবং অব্যবস্থাপনা রয়েছে। গুরু দায়িত্ব এখন যে তড়িৎ গতিতে এই সমস্ত লাইনে প্রতিস্থাপন করে নতুন লাইন লাগাতে হবে, তা না হলে এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিতাস বলছে টেকসই ঝুঁকি নিরসনে 1400 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই। 143টি ব্লকে ভাগ করে বসানো হবে 400 কিলোমিটার নতুন পাইপ। ঘনবসতি এলাকায় আমরা সর্বনিম্ন 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর পরিকল্পনা নিয়েছি। সিটি কর্পোরেশন থেকে আমরা রোড কাটিং পারমিশনটা পেলে আগামী 2 বছরের মধ্যেই আমরা টোটাল প্রজেক্ট শেষ করতে পারব। তবে এত সব কারণের মধ্যেও তিতাসের গাফিলতি ও অপেশাদার মনোভাবকেই বড় কারণ হিসেবে দেখছেন খোদ জ্বালানি প্রতিমন্ত্রী। এই কাজটা শুরু হলে যত পুরনো লাইন আছে সেগুলো আমরা সারতে পারবো। আমার তো বিভাগগুলির দোষ আসি অবশ্যই, কারণ এরা ঠিক মতো রেগুলেট করে না, অবশ্যই এদের গাফিলতি আছে। আমাদের যেগুলি সংস্থাগুলো আছে তারা প্রফেশনাল ওয়েতে কাজ করে না বলেই তো এই ধরনের গাফিলতি হচ্ছে। পাইপলাইন প্রতিস্থাপনের কাজের পাশাপাশি বছর জুড়েই চলবে শুদ্ধি অভিযান। প্রয়োজনে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে বলেও হুঁশিয়ার করেন নসরুল হামিদ। যারা যারা এই ধরনের অবৈধ কাজ সাথে জড়িত আমরা ব্যবস্থা নিয়ে নিব। এদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সাসপেন্ডের ব্যাপারে না, কোনো বদলি না, একবারে চাকরিচ্যুত করে দিব। তিতাসের যদি 50% লোকরা বের করে দিতে হয়, বের করে দিব, এটার মধ্যে কোনো ছাড় নাই। অবৈধ সংযোগ উচ্ছেদের পাশাপাশি জ্বালানি খাতের পরিষেবায় স্বচ্ছতা আনতে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সজাগ থাকার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সময় সংবাদের কক্সবাজার জেলা প্রতিবেদককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা, ছিনিয়ে নিয়েছে 2টি মোবাইল, জড়িতদের ধরার আশ্বাস পুলিশের। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, তিনি এখন সম্পূর্ণ জ্ঞানে আছেন। তবে তার শরীরের ডান পাশ এখনও অবশ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ওয়াহিদাকে দেখতে গিয়ে নিউরোসায়েন্স হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, থেরাপির মাধ্যমে আস্তে আস্তে সম্পূর্ণ সেরে উঠবেন ইউএনও। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, উনি ওনার অবস্থানগুলা মনে করতে পারছেন। অবস্থায় অপারেশনের আগের বা আঘাত পাওয়ার আগের যে অবস্থাগুলো সেগুলো উনি মনে করতে পারছেন। এখন রোগী ভালো আছে অনেকাংশে। ওনার ডান দিকের অংশটা এখনো আছে, অবশ আছে, এবং সময়ের সাথে এবং ফিজিক্যাল থেরাপির সাথে আমরা আশা করি, ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে সময়ের সাথে হয়তো আস্তে আস্তে এটাও ভালো হয়ে যাবে। এই মুহূর্তে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন,
দিনাজপুরের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম তার যে চিকিৎসার সবশেষ খবরাখবর আমরা আসলে বিভিন্নভাবে নিচ্ছিলাম। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি। ঠিক একই সঙ্গে আরেকটি তথ্য যদি আপনাকে জানায়, আজকে কিন্তু সকাল 11:15টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি এখানে এসেছিলেন এবং ওয়াহিদা খানমের সবশেষ শারীরিক অবস্থা তিনি গিয়ে দেখে এসেছেন এবং খোঁজখবর নিয়েছেন। তারপরে স্বাস্থ্যমন্ত্রী নিজে এবং চিকিৎসকরা তারা আমাদের সঙ্গে ব্রিফিং করেছেন। তবে যে বিষয়টি এখন তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো ওয়াহিদা খানমের যে অবস্থা সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখনো পর্যন্ত এখন অবস্থা অনেকটা ভালো বলেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যেমন জানিয়েছেন ঠিক একইভাবে চিকিৎসকরাও বলেছেন। এবং ওয়াহিদা খানম তিনি কথা বলতে পারছেন, তিনি তার যে আগের যে স্মৃতিগুলো সেগুলো মনে করতে পারছেন এবং আঘাতের আগে তাকে যখন আঘাত করা হয় ঠিক তার আগে তার যে অবস্থান কোথায় ছিল সেই বিষয়গুলো তারা মনে করতে পেরেছেন এবং ধীরে ধীরে তার যে ব্লাড প্রেশার কিংবা পালস সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে এবং অনেকটা স্বাভাবিক সেটা কিন্তু চিকিৎসকরা বলছেন। তবে চিকিৎসকদের তরফ থেকে যেটি বলা হয়েছে সব দিকে কিন্তু উন্নতি হচ্ছে, কিন্তু তার যে ডান পাশ যেটি অবশ হয়েছিল তার কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নতি হচ্ছে না এবং চিকিৎসকরা যেটি বলেছেন যে কবে নাগাদ এটি উন্নতি হবে সেটিও কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে তারা ফিজিওথেরাপি দেওয়া এরই মধ্যে শুরু করেছেন আর স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন এই ফিজিওথেরাপি দেওয়ার ফলে তার যে ডান পাশের যে হয়ে আছে সেটিরও আসলে উন্নতি হবে এবং চিকিৎসকরা বলেছেন তিনি তার যে বর্তমানে যেটি বলা যাচ্ছে যে তার কেবলমাত্র যে ডান পাশের যে অবশ অংশটির কথা বলা হয়েছে সেই বিষয়টি যদি বাদ দেওয়া হয় তাহলে তার যে বাদবাকি যে অবস্থাটি আছে শরীরের অন্য অন্য অংশ সেটি কিন্তু যে স্বাভাবিক অবস্থায় যাবে বলে কিন্তু চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে আমরা যখন স্বাস্থ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের তরফ থেকে একটি প্রশ্ন ছিল যে তাকে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, তবে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের যে বরাত দিয়ে বলেছেন যে এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং যদি কখনো বিদেশে নিয়ে যাওয়ার কোনো পরামর্শ আসে চিকিৎসকদের তরফ থেকে তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে তাকে ওয়াহিদা খানমকে 72 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখার কথা ছিল, তারপরে আগামীকাল সকালবেলা কিন্তু সেই সময়টি শেষ হচ্ছে, তারপরে মেডিকেল বোর্ডের সবাই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কি আইসিইউতে থাকবেন নাকি তাকে কেবিনে কিংবা এইচডিইউতে কিংবা পোস্ট অপারেটিভে স্থানান্তর করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমদাদ। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর ছত্রছায়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীরের ত্রাসের রাজত্বে বাঁধ সেধেছিলেন ইউএনও ওয়াহিদা খানম। অভিযোগ স্থানীয়দের তার হত্যা চেষ্টায় উপজেলা যুবলীগের আহ্বায়কের সংশ্লিষ্টতার কথা উঠে আসছে বারবার। এদিকে র্যাবের হাত থেকে ছাড়া পাওয়ার পর লাপাত্তা জাহাঙ্গীর। শাকিল মাহমুদের ক্যামেরায় হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিককে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ইউএনও ওয়াহিদা খানমের ওপর নৃশংস হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে ধরেও র্যাব ছেড়ে দিয়েছে, আর এতে মিশ্র প্রতিক্রিয়া এখন পুরো এলাকা জুড়ে। তার ধরা পড়ার খবরে অনেকে স্বস্তি পেলেও ছাড়া পাওয়ার খবরে নতুন করে আতঙ্কিত অনেকে। সবসময় নিশা পানি এটার মধ্যে থাকে জাহাঙ্গীর, তারও কোনো তো সাজা টাজা হয় নাই, বিচার তো হচ্ছে না, ওদের সাজা পাইতে তাহলে এই কাজগুলো হচ্ছে না। জাহাঙ্গীর ও তার বাহিনী দ্বারা নির্যাতিত ও নিগৃহীত ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং স্থানীয় সংসদ সদস্য প্রকাশ করলেন তাদের শঙ্কার কথা। ভয় পাওয়ারই কথা ভাই, ইউএনও সাহেবের বাসাত হামলা হচ্ছে আর আপনারা তো সাধারণ মানুষ। জাহাঙ্গীর কাদের মদতে এত আশকারা পাচ্ছে, এত ব্যাকিং পাচ্ছে, এটা খতিয়ে দেখার কিন্তু দরকার আছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাফে খন্দকার শাহিন শাহর ছত্রছায়ায় জাহাঙ্গীর ও তার বাহিনী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বালুমহল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে এমন অসংখ্য অভিযোগ স্থানীয়দের। তবে নিজেকে নির্দোষ দাবি করছেন শাহিন শাহ। আমার অফিসে কয়দিন যায়, কখন যায়, আপনি খোঁজ খবর নেন এবং দলীয় যারা যুবলীগ ছাত্রলীগ করে খুব কমই যায়, একদম হয়তো কোনো অকেশনালি কোনো প্রোগ্রাম থাকলে যায়, তাছাড়া যায় না। র্যাবের হেফাজত থেকে শুক্রবার বিকেলেই ফিরে আসলেও বাড়িতে নেই জাহাঙ্গীর। র্যাবের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার পরিবার, আর এতদিন ব্যবহার করলেও এখন পাশে না পেয়ে ক্ষোভ তাদের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধেও। শাহিন শাহর জন্য অনেক কিছু, কিন্তু শাহিন শাহ আমার ছেলের জন্য কিচ্ছুই করছে না। নির্দিষ্ট প্রমাণ হলে এর বিচার
আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। ইউএনও ওয়াহিদা খানমের উপর নৃশংস হামলার পর তার সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজে লাল ও সাদা পোশাক পরা দুজনের চলাচল ধরা পড়ে। এর সূত্র ধরে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তার অনুসারী আসাদুল এবং নবিরুল ও সান্টু নামে 2 রং মিস্ত্রিকে বৃহস্পতিবার ভোরে আটক করে র্যাব। শুক্রবার সন্ধ্যায় রংপুরে র্যাব প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আসাদুলকে এবং হামলাকারী হিসেবে নবিরুলকে উপস্থাপন করে। আর জাহাঙ্গীরের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। রতন সরকার, সময় সংবাদ, ঘোড়াঘাট, দিনাজপুর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত আরও 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1950 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,23,565 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,847 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,17,958 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,950 জন। মোট আক্রান্ত 3,23,565 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,447 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,661 জন। মোট সুস্থ হয়েছেন 2,17,852 জন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে আগুনে দগ্ধদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। উনি সার্বিক তত্ত্বাবধানেও করছেন এবং সার্বক্ষণিকভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং যাতে ভালো চিকিৎসা দেওয়া হয় সে বিষয়েও উনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং আমরাও সার্বক্ষণিকভাবে গত 2-3 যাবৎ ডাক্তারদের সাথে আলোচনা হচ্ছিল কি অবস্থা। ওনারা সবগুলো রোগীর কথাই আমাদেরকে বলেছেন এবং আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যারা এখনো জীবিত আছে তাদেরকে সারিয়ে তোলা, কিন্তু সকলেই আশঙ্কামুক্ত নয়। তার মধ্যে যে 13 জন আছে 13 জনের মধ্যে 5-6 জন খুবই ক্রিটিক্যাল। আমি নিজেও সচক্ষে দেখেছি। ধন্যবাদ আপনাদের। ঢাকার বাইরে বার্ন ইনস্টিটিউট করার কোনো পরিকল্পনা আছে কিনা? ঢাকার বাইরে এই বিষয়ে পরে আলোচনা হবে, যে আমাদের তো পরিকল্পনা আছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে ইতিমধ্যে একটি মামলা হয়েছে এবং সেই মামলায় অবহেলিতজনিত ধারায় যে ধারা আছে সেই ধারায় এই মামলা হয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে আগুনে দগ্ধদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের ব্রিফ করছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনগুলোর কোনো পদে নেই কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও। তারপরও নৌকার টিকিটে হতে চান সংসদ সদস্য। 5টি আসনের মধ্যে উপনির্বাচনে লড়তে সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম তুলেছেন ঢাকা 18 আসনের প্রার্থিতা প্রত্যাশীরা। তৃণমূল প্রার্থীদের কাছে বিষয়টি বিব্রতকর হলেও দল বলছে মনোনয়ন ফর্ম উন্মুক্ত থাকলেও প্রার্থিতা চূড়ান্ত হবে দলীয় মানদণ্ডেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। গেল কয় মাসে আওয়ামী লীগের 5 জন সংসদ সদস্যের মৃত্যুতে 5টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনগুলোতে লড়তে নওগাঁ 6-এ 34, সিরাজগঞ্জ 1-এ 3, পাবনা 4-এ 28, ঢাকা 5-এ 20 ও ঢাকা 18 আসনে 56 জন প্রার্থী দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সবচেয়ে কম সিরাজগঞ্জ 1 আর সবচেয়ে বেশি ঢাকা 18 আসনে। আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এ আসনে লড়তে আওয়ামী লীগ থেকে এমপি হতে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 56 জন। এদের মধ্যে মাত্র 15 জন ওয়ার্ড থেকে মহানগর পর্যায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, বাকিরা ব্যবসায়ী ও সাবেক আমলা। উত্তরা, তুরাগ, বিমানবন্দর ও খিলক্ষেত এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসন, অথচ এখানকার নাগরিকরা 8-10 জনের বেশি প্রার্থীকে চেনেন না, এমনকি নামও শোনেননি কখনোই। হাতে গোনা 4 থেকে 5 জন লোককে চিনি, অথচ আপনার এখন নির্বাচন আসছে শুনছি আপনার 56 জন তারা নমিনেশন প্রার্থী হয়েছে, অথচ তাদেরকে আমরা চিনিও না। নির্বাচনের হাওয়া যখন বইছে তখন উড়ান্ত পাখির মতো এসে মনোনয়নপত্র কিনে তারা এখন এমপি হতে চায়, এমপি স্বপ্ন দেখে।
তৃণমূল নেতারা বলছেন, উন্মুক্তভাবে মনোনয়ন ফর্ম বিক্রি হওয়ায় দলে অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের সংখ্যা দেখা দিয়েছে। প্রার্থিতার ক্ষেত্রে যে একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে আসলে আমরা বিব্রত। দ্বিধাদ্বন্দ্বে অমুকে কিনছে, আমি ওর চাইতে কম না, আমি কিনবো, আমি ওর হইতে দেব না, এরকম কিছু হয়তো মনোভাবের লোক থাকতে পারে। নমিনেশনের ব্যাপারে আমরা যদি ডিজিটাল ব্যবস্থাপনা প্রয়োগ করতে পারতাম, তাহলে আর দলের বাইরে কেউ নমিনেশন করার সুযোগ পাইত না। তবে দলীয় নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করেন এমন যে কেউ মনোনয়ন ফর্ম নিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন যারা পান তাদের মূল্যায়নের দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মানদণ্ড বিবেচনায় রাখা হয়। তফসিল ঘোষণা না হওয়ায় ঢাকা 18 আসনে এখনও প্রার্থিতা চূড়ান্ত করেনি আওয়ামী লীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে আদালতে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে কারাগার থেকে আদালতে আনা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে, রাখা হয় আদালতের গারদখানায়। পরে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে অস্ত্র মামলায় 2 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ইতোমধ্যে 12 সাক্ষীর মধ্যে 9 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। র্যাবের হাতে গ্রেফতার পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসা করতেন। পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 20টি গুলি উদ্ধার করে। এ ঘটনায় শেরে বাংলানগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। গত 23 অগাস্ট অভিযোগ গঠনের মাধ্যমে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরুর নির্দেশ দেন। সংবাদে আরও থাকছে। এবার ইতালিতে শত শত মানুষের অংশগ্রহণে মাস্ক বিরোধী বিক্ষোভ। ভারতে একদিনে করোনায় হাজারের বেশি মৃত্যু। কক্সবাজারের সময় সংবাদের জেলা প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছিনিয়ে নেওয়া হয়েছে তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন। আহত রুবেল জানান, গতরাত 12:15টার দিকে অফিসের কাজ শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে কেউ একজন তার গলা চেপে ধরে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন এক পথচারী। দ্রুত তিনি এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রুবেলকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন তিনি। এদিকে পুলিশকে বিষয়টি জানানো হলে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেয় তারা। সামান্য অসুস্থতায় প্রযুক্তির সহায়তায় সেবা নেয়ার প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেতে সরকারকে আরও যুগোপযোগী হওয়ার দাবি ভুক্তভোগীদের। এজন্য সরকারের আলাদাভাবে পরিকল্পনা নেওয়ার সময় এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। সামান্য জ্বর কাশির উপসর্গ নিয়ে গেল 3 দিন ধরে ভুগছেন সাদিকুর রহমান। প্রাথমিক চিকিৎসা নিতে তাই প্রযুক্তি ব্যবহার করে পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের। করোনাকালীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও প্রযুক্তির মাধ্যমে সেবা দিতে পাশে দাঁড়াচ্ছেন ভুক্তভোগীদের। ছোটখাটো সমস্যায় হাসপাতালে যেতে নিরুৎসাহিত করছেন তারা। রোগীরাও বলছেন, যুগোপযোগী এমন প্রযুক্তির ব্যবহার বাড়লে কমবে ভোগান্তি। হসপিটালে অযথা ভিড় না করে বা গ্যাদারিং না করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়ে, এটা আপনার অনেক ভালো। মানুষের মধ্যেও যাচ্ছি না, আবার ধরেন সেবাটাও পাচ্ছি। হ্যাঁ, এতে করে আমরা অন্ততপক্ষে করোনা মুক্ত থাকছি। প্রয়োজনে আলাদা অ্যাপসের মাধ্যমে সরকারি মনিটরিং সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এখনো আমি মনে করি যে আপনারা সরাসরি ডাক্তারের কাছে অহেতুক আসবেন না, যেটা টেলিমেডিসিন সেবার মাধ্যমে সম্ভব। সরকার যদি চায় যে আমি প্রান্তিক জনগণের চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে আমি প্রযুক্তির ব্যবহার করে এস্টাবলিশ করব, এটা সম্ভব। আর প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসার মতো সেবা পৌঁছে দিতে সবার আগে নিশ্চিত করতে হবে ইন্টারনেট সেবা। সরকার যদি এই কমিউনিটি ক্লিনিকগুলোকে এই টেলিমেডিসিনের আওতায় এনে সরকারি হসপিটালগুলোর বড় বড় যে ডাক্তার আছে, মানে যারা কনসালটেন্ট ডাক্তার আছে, তাদেরকে এটার মধ্যে আমরা অ্যাড করতে পারি। করোনাকালীন সময়ে সারা দেশে অন্তত 100টি হাসপাতালের কয়েক হাজার চিকিৎসক অনলাইন সেবা দিচ্ছেন। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
আবারও অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির অজুহাতে ভারতের ব্যবসায়ীরা রপ্তানি কমিয়ে দেয়ায় বেড়েছে পেঁয়াজের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গত বছরের 29 সেপ্টেম্বর ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধে দেশের বাজারে দেখা দেয় অস্থিরতা। চট্টগ্রামের খাতুনগঞ্জে তখন লাগামহীনভাবে পেরে বিক্রি হয়েছিল 300 থেকে 350 টাকা পর্যন্ত। আবারও 15 দিন আগে 15 থেকে 18 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ দ্বিগুণ বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকায়। পেঁয়াজের বাজার এখন বিক্রি হচ্ছে 45 হতে 50 টাকা পর্যন্ত। মার্কেটে বর্তমান পেঁয়াজের সরবরাহ কম, ভারত থেকে মাল আসতেছে কম। গত বছর বেড়েছিল ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে, আর এবার বাড়ছে সে দেশে বৃষ্টির অজুহাতে। যে মালটা এখন উড়ার কথা, ওই মালটাতে বৃষ্টি নষ্ট হয়ে গেছে। এর জন্য মনে করেন ইন্ডিয়াতে একটু পেঁয়াজের দাম ওইটা নষ্ট হওয়ার কারণে নাসিকের মালগুলা রেট আস্তে আস্তে বাড়তেছে। বেচা কিনা মার্কেটে কম, যেহেতু দাম বাড়বে কি না বাড়বে বলা যাচ্ছে না। মার্কেটে বেচা বিক্রি থাকলে দাম বাড়ার সম্ভাবনা আছে। এদিকে নানা অসঙ্গতি পাওয়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যের বিষয়টা পেঁয়াজের, তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই, তারাও তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। তো আমরা এটা নিয়ে আরও আলোচনা করব, আমরা এটার একটা সমাধানে আসতে চাই। বছরে পেঁয়াজের চাহিদা 30 থেকে 35 লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন 70% পেঁয়াজ দেশে উৎপাদিত হলেও বাকি 30% ভারত থেকে আমদানি হয়। একদিকে সরবরাহ কমিয়ে দিয়েছে ভারত, অপরদিকে লকডাউন চলছে মিয়ানমারে। তুরস্ক, মিশর সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। এমন বাস্তবতায় পেঁয়াজের দাম যে আবারও বাড়বে সেটি উড়িয়ে দিচ্ছে না কোনো ব্যবসায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার মাস্ক বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইতালিতে। রাজধানীর রোমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ মানুষ। রোম থেকে সে খবর জানাচ্ছেন জুমানা মাহমুদ। ইতালিতে প্রথমবারের মতো মাস্ক না পরার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নাগরিকরা। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে যখন দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, ঠিক তখন রাজধানী রোমে এমন প্রতিবাদ হলো। এতে অংশগ্রহণকারীদের অভিযোগ, মাস্ক ব্যবহারের ফলে একে অপরকে চিনতে পারছেন না। এতে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমরা কোভিডের অস্তিত্ব অস্বীকার করছি না, কিন্তু সংখ্যাগরিষ্ঠদের মতামতের প্রতি সম্মান দেখাতেই আমরা এখানে জড়ো হয়েছি। আমরা এমন নেতিবাচক মনোভাব সমর্থন করি না, তা প্রদর্শন করতেই এখানে এসেছি। জানি করোনা এখনো আছে, কিন্তু আমাদের যেভাবে বলা হচ্ছে সেভাবে নয়। এই অবস্থায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছেন, বিক্ষোভ দেখে তার গা শিউরে উঠছে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম বলেও মন্তব্য করেন তিনি। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে আসার সুযোগ নেই। তাদের আশঙ্কা, ইতালিতে সেপ্টেম্বর-অক্টোবরে করোনা ভাইরাস আবারও জেঁকে বসতে পারে। তবে আন্দোলনকারীরা হুমকি দিয়ে বলছেন, তারা মাস্ক বিরোধী আন্দোলন ইতালির অন্যান্য শহরেও ছড়িয়ে দেবেন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। গ্যালারিতে বসে নিজ দল পর্তুগালের জয় উপভোগ করছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু ভুলে গিয়েছিলেন মাস্ক পরতে। পরে স্টেডিয়ামের একজন স্টাফের নির্দেশনা মেনে মাস্ক পরতে বাধ্য হন পর্তুগিজ এই সুপারস্টার। ইউএফএ নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে পর্তুগাল। পায়ের ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হয়নি রোনালদোর। মৌমাছির কামড়ে ইনফেকশনের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। বাকি দগ্ধরাও সংকটাপন্ন, 22 জনের লাশ হস্তান্তর। পুরানো ও অবৈধ পাইপলাইনে রাজধানী যেন বোমা, বিতরণ সংস্থার অপেশাদারী মনোভাব ও গাফিলতি স্বীকার প্রতিমন্ত্রীর। অর্ধেক কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি। এবং শাহেনশাহর ছত্রছায়ায় ঘোড়াঘাটে জাহাঙ্গীরের রাজত্ব। ইউএনও হত্যা চেষ্টায় জড়িত থাকার দাবি স্থানীয়দের। ওয়াহিদার অবস্থার উন্নতি হলেও কাজ করছে না ডান পাশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।